হামের উপসর্গ নিয়ে আরও 10 জনের মৃত্যু। হাসপাতালে ভর্তি 974। 30 উপজেলায় টিকাদান শুরু। পাচ্ছে 6 থেকে 59 মাসের শিশুরা। 3রা মে থেকে চলবে সারা দেশে। জ্বালানি নিরাপত্তায় সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের। 3 মাসের মজুত নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর। যুদ্ধের প্রভাবে পণ্যের দাম বাড়ার শঙ্কা অর্থমন্ত্রীর। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সংসদে মুলতবি প্রস্তাব উত্থাপন সরকারি দলের। গ্রহণ না করার আহ্বান বিরোধী দলের। জুলাই যোদ্ধাদের সঙ্গে বিতর্কে জড়ানোর সমালোচনা। চুরি গেছে সিগন্যাল বক্স, সংযোগ কেবল। বিকল আধুনিক ইন্টারলক সিস্টেম। ভেঙে পড়েছে পদ্মা সেতু রেল প্রকল্পের সংকেত ব্যবস্থাপনা। যে কোনো সময় দুর্ঘটনার শঙ্কা। হুগলি হাওরের বাঁধ ভেঙে প্রবল বেগে ঢুকছে পানি। হবিগঞ্জে তলিয়ে গেল 300 একর ক্ষেতের কাঁচা পাকা ধান। চরম উৎকণ্ঠায় কৃষক। সুনামগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষার চেষ্টা। জনপদের সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। হামের উপসর্গ নিয়ে 24 ঘন্টায় আরও 10 জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে নতুন 974 জনকে ভর্তি করা হয়েছে। প্রাদুর্ভাব মোকাবিলায় 18 জেলার 30 উপজেলায় শুরু হয়েছে টিকাদান। পাচ্ছে 6 থেকে 59 মাসের শিশুরা। অসুস্থদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। স্বাস্থ্যমন্ত্রী জানান 12 এপ্রিল ঢাকার 2 সিটি, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে টিকাদান শুরু হবে। বাকি সব এলাকায় 3রা মে থেকে একযোগে চলবে ক্যাম্পেইন। হামের প্রাদুর্ভাব মোকাবেলায় দেশের 30টি উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলায় শুরু হয়েছে জরুরি হাম রুবেলা টিকাদান কর্মসূচি। টিকা কেন্দ্রগুলোতে সকাল থেকে শিশুদের নিয়ে ভিড় করেন অভিভাবকরা। হামের উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে টিকা পাওয়ায় কিছুটা স্বস্তি প্রকাশ করেন তারা। তো দিন অনেক চিন্তায় ছিলাম যে হামের মহামারী আক্রান্ত হচ্ছে, তো এই জন্য আজকে দেওয়ার পরে অনেক ফিল হচ্ছে। বাচ্চাদের হাম হয়তো হইতে পারে, এই জন্য আগে সতর্ক থাকা ভালো। দিলাম হয়তো পরবর্তীতে যাতে না সমস্যা হয় এই জন্য। কার্যকরের ব্যাপারটা হচ্ছে কি, এটা তো আমরা জানি না, জানে মনে করেন যারা বানাইছে তারা। তবে আমরা তো বিশ্বাসের উপরে আছি। ঢাকায় যে পরিমাণ হয় বাচ্চা দেখতেছি সংবাদ পাচ্ছি মারা যাচ্ছে, এটা আসলে আমাদের মায়েদের মধ্যে একটা প্রচুর ভয় কাজ করতেছে। আজকে অনেক স্বস্তি বোধ করতেছি বাচ্চাকে টিকা দিতে পেরে। সকালে ঢাকার নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় হামের ভয়াবহতা করোনার চেয়ে কম নয় মন্তব্য করে মন্ত্রী বলেন, অতীতের সরকারের ভুল ব্যবস্থাপনার কারণেই হামের প্রাদুর্ভাব ছড়িয়েছে। মিজেলস রেবেলা এটা একটা ভয়াবহ রোগ, করোনার চেয়ে কোনো অংশে কম না। এটাকে খুব মিসহ্যান্ডেল করেছে অতীতের সরকারগুলি। এটা কন্টিনিউয়াস একটা প্রসেস দিয়ে যাওয়াই উচিত ছিল সব সময়, কিন্তু 2020 ডিসেম্বরের পর থেকে বিগত সরকারগুলি এই টিকাদানটা কন্টিনিউ করে নাই, যেই কারণে একেবারে বজ্রপাতের মতন আমাদের উপরে সে রাতারাতি কিছুদিনের ভিতরে অনেক বেড়ে গিয়েছে। মন্ত্রী জানান, আগামী 12 এপ্রিল ঢাকার 2 সিটি, ময়মনসিংহ ও বরিশাল সিটিতে টিকা দেয়া হবে। এরপর সারা দেশে একযোগে হামের টিকাদান শুরু হবে 3রা মে থেকে। 12 এপ্রিল থেকে আমরা ঢাকা দক্ষিণ এবং উত্তর সিটি কর্পোরেশন, তার সাথে ময়মনসিংহ এবং বরিশাল জেলাকে কভার করে দেব ইনশাল্লাহ। 3রা মে থেকে বাংলাদেশের বাকি সমস্ত জেলা, সমস্ত উপজেলায় একযোগে আমরা আমাদের এই টিকাদান কর্মসূচি এবং ভিটামিন এ কর্মসূচি চালু থাকবে। চলমান জরুরি ক্যাম্পেইনে টিকা পাচ্ছে 6 মাস থেকে 59 মাসের শিশুরা। আর অসুস্থ শিশুদের খাওয়ানো হচ্ছে ভিটামিন এ ক্যাপসুল। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে ঢাকার বাইরে প্রথম দিনের টিকাদান কর্মসূচিতে অভিভাবকদের দীর্ঘ লাইন দেখা যায়। সরকারের দ্রুত টিকাদান কার্যক্রম শুরু করায় স্বস্তি প্রকাশ করেন তারা। চলতি বছরই হামজনিত শিশু মৃত্যু শূন্যে নামিয়ে আনার আশা সংশ্লিষ্টদের। কোলে ছোট্ট শিশু, টিকা দেওয়ার লাইনে দীর্ঘ অপেক্ষা অভিভাবকদের। সারা দেশে হামের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় বিশেষ টিকাদানের মাধ্যমে সন্তানকে সুরক্ষিত রাখার চেষ্টা অভিভাবকদের। জরুরি ভিত্তিতে টিকাদান কার্যক্রমে স্বস্তি জানিয়েছেন অভিভাবকরা। আর নির্ধারিত সময়ের মধ্যে সব শিশুকে টিকার আওতায় আনার আশা স্বাস্থ্য বিভাগের। সকল বাবা মাই তো চাই সন্তান
সুস্থ থাকুক। বাচ্চাদের হলেতে যে সমস্যাগুলো হওয়ার কথা সেগুলো আর হবে না। রোববার সকাল থেকে সারা দেশে হাম রুবেলার বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়। প্রাথমিকভাবে 18 জেলার ঝুঁকিপূর্ণ 30 উপজেলায় 6 থেকে 59 মাস বয়সী শিশুদের দেওয়া হয় টিকা। আর যাদের শরীরে হামের উপসর্গ রয়েছে তাদের খাওয়ানো হয় ভিটামিন এ ক্যাপসুল। হাম প্রতিরোধে অভিভাবকদের সহযোগিতা চেয়ে উদ্বিগ্ন না হবার আহ্বান জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার। সবার মাধ্যমেই আমরা চাই এই এমার্জেন্সি যে মিজলস ভ্যাকসিন ক্যাম্পেইন যেটা এটাকে সফল করার। টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে স্বাস্থ্য সচিব জানান, আপাতত কোনো ধরনের টিকার সংকট নেই। দ্রুত পদক্ষেপের কারণে টিকাদান কার্যক্রম শুরু করা সম্ভব হয় বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মহিত। ইউনিসেফ থেকে যে টিকাগুলো কিনেছি আমরা ওইটা দিয়ে আমরা এখন দ্রুত সংক্রমণ প্রতিরোধে আমরা ইউনিসেফের সহায়তায় গ্যাবি থেকে এখন টিকাগুলো সরবরাহ নিচ্ছি। আমরা কয়েকদিন পরেই ঢাকা সিটি কর্পোরেশন, ময়মনসিংহ সিটি কর্পোরেশন, বরিশাল সিটি কর্পোরেশন, সেই সিটি কর্পোরেশনগুলোতেও এই কর্মসূচি শুরু করব। ভার্চুয়ালি যুক্ত হয়ে কক্সবাজারে হাম রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানান, চলতি বছরে হামজনিত শিশুর মৃত্যু শূন্যে নামিয়ে আনতে বদ্ধপরিকর সরকার। 2026 সালের মধ্যে হামের প্রাদুর্ভাব সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ আনতে রাজশাহী, বরিশাল, বরগুনা সহ দেশে বেড়েই চলছে হামের সংক্রমণ। রোববারও বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হয় শিশুরা। তানজিল হাসনাত, সময় সংবাদ। পাম্প থেকে তেল পেতে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘ সময়, আবার যে পরিমাণ পাওয়া যাচ্ছে তা নিয়েও আছে অসন্তোষ। এদিকে সরবরাহের ঘাটতি দাবি করে বন্ধ রাখা হচ্ছে অনেক পাম্প। ঝুলছে নোটিশ, নেই তেল। রাজধানীর অনেক পাম্পে সরবরাহের ঘাটতি দাবি করে বন্ধ রেখেছে তেল বিক্রি। টকটেন ছিল যতক্ষণ আমরা সবাইকে দিছি লিমিটের মধ্যে, শেষ হয়ে গেছে, এখন গাড়ি আনতে গেছে, এখন তো যেই চাহিদা ওই অনুযায়ী তো তেল তো পাচ্ছি না আমরা। যেসব পাম্পে তেল দেওয়া হচ্ছে সেগুলোতেও লম্বা লাইন। বাইকে 500 থেকে 600 টাকার তেল নিতে লাইন ধরে অপেক্ষা করতে হয় 4 থেকে 5 ঘন্টা, যা প্রভাব ফেলছে নগরীর ব্যস্ত জীবনে। যে জায়গায় ইচ্ছা মতো যাইতে পারতাম ওইখানে মানে ইচ্ছা হলেও যাওয়া যাচ্ছে না এই তেলের সংকটের কারণে। আমি 2.5 ঘন্টা এখানে দাঁড়িয়েছিলাম, এতে আমার অফিসের ক্ষতি হয়েছে। যে সিরিয়ালটা এটা আমার জন্য খুবই কষ্টকর হয়ে গেছে আর কি, মানে অলমোস্ট 6 ঘন্টা আমরা এই লাইনে দাঁড়াইছিলাম। সরকারের নানা পদক্ষেপের পরও গ্রাহকরা বলছেন কমেনি ভোগান্তি, উল্টো আরও বেড়েছে। ইরান নাকি তেল দিচ্ছে, তারপরেও কেন বাংলাদেশের সমস্যা? সরকারের কাছে একটা আবেদন থাকবে আমাদের যাতে তেলটা ঠিক মতো দেয়। চাহিদা অনুসারে আসলে যে কটা পাম্প খোলা থাকে তারা তো চাইলেও দিতে পারতেছে না। বাইরের থেকে ওই যে মোটর সাইকেল 2-1 জনের নিয়ে যায়, তাদের থেকে 200 টাকা করে তেল কিনাও আমাদের ইউজ করতে হয়। একই চিত্র রাজধানীর বাইরেও। লম্বা লাইন আর দীর্ঘ অপেক্ষার পর মিলছে তেল, তবে ক্ষোভের শেষ নেই তেল নিতে আসা মানুষের। আমি 6:30টায় কাজের মোড়ে সিরিয়ালে ছিলাম, তো এখানে আসতে আমার 5.5 ঘন্টা লাগলো, এখনো তেল পাইনি। তেল যাচ্ছে কদ্দুর আল্লাহ মাহবুব জানে, গ্রামগঞ্জের ভিতরে তেল নিয়ে চলে যাচ্ছে, আমরা তেল পাচ্ছি না। অসাধু ব্যবসায়ী যারা এনারা মজুত করেছে, এই জন্য আমরা তেল সংকটের মধ্যে পড়তেছি। দীর্ঘ অপেক্ষার পর তেল পাওয়া গেলেও পরিমাণ নিয়ে সন্তুষ্ট নন গ্রাহকরা। এম এ আজিম, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতে মার্কিন রাষ্ট্রদূত তেমন আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। এদিকে 3 মাসের চাহিদা মেটানোর মতো জ্বালানির সংরক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। সরবরাহ ব্যবস্থাপনায় চাপ পড়ায় পণ্যের দাম বৃদ্ধির শঙ্কা করছেন অর্থমন্ত্রী। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে প্রথমবার সৌজন্য সাক্ষাৎ করলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন। বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের কোনো গোপন চুক্তি হয়নি। সব সোর্স থেকেই সাশ্রয়ী মূল্যে জ্বালানি আমদানির চেষ্টা চলছে। আমাদের জ্বালানি সিকিউরিটির জন্য তারা সাপোর্ট করবেন সেই নিশ্চয়তা আমাদেরকে। আমরা সব রকম সোর্স থেকে কিনবো। আমরা চাইছি যে আমাদের ক্রেতারা সুলভ মূল্যে এই ডিজেল কিংবা অন্যান্য এনার্জি প্রোডাক্টগুলি পান। তো দুনিয়াতে আমরা সবচাইতে সাশ্রয়ী যে সমস্ত সোর্স, সেটা ভারত হোক, সেটা মধ্যপ্রাচ্য হোক, সেটা যুক্তরাষ্ট্র হোক, আমরা সব জায়গাতেই চেষ্টা করছি। এদিকে জ্বালানি প্রতিমন্ত্রী জানান, 3 মাসের চাহিদা মেটানোর মতো জ্বালানি তেল সংরক্ষণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। ব্যবসায়ীদের আবেদনের প্রেক্ষিতে শপিং মল, দোকানপাট সন্ধ্যা 6টার পরিবর্তে 7টায় বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় 3 মাসের মতো
অকটেন এবং পেট্রোলের আমরা যেটা চাহিদা সেটা আমরা সংরক্ষণ করতে সক্ষম হয়েছি। যেটা শেষ হয়ে যাবে সেটার জন্য পূরণ করা যায় সেটার জন্য আমরা পাইপলাইনে রয়েছে। দোকান মালিক সমিতির তাদের আবেদন, তাদের অনুরোধ বিবেচনায় সরকার প্রধান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সন্ধ্যা 7টা পর্যন্ত এখন বিপণী বিতান খোলবার সময় পুনর্নির্ধারণ করেছেন। এদিকে এলডিসি উত্তরণ বিষয়ক সভা শেষে অর্থমন্ত্রী জানান, মধ্যপ্রাচ্য সংঘাতে জ্বালানি সংকটে সরবরাহ ব্যবস্থাপনায় চাপ পড়ায় পণ্যের দাম বৃদ্ধির শঙ্কা রয়েছে। দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় এ মুহূর্তে বাংলাদেশের এলডিসি উত্তরণ সম্ভব নয়। বাংলাদেশের অর্থনীতি যে অবস্থায় এই সরকার পেয়েছে, এখানে আমরা ফায়ার ফাইটিং করতেছি প্রত্যেক এই ইকোনমিকে সেলভেজ করার যুদ্ধ চলছে। এখন শুধু জ্বালানি সংকট না, সমস্ত কমোডিটি, খাদ্যদ্রব্য, পণ্য সবকিছু প্রভাব পাবে। টোটাল সাপ্লাই চেইন ক্ষতিগ্রস্ত হচ্ছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। জাতীয় সংসদে ফের সাউন্ড সিস্টেমে বিভ্রাট। আসরের নামাজে বিরতি শেষে অধিবেশন শুরুর পরে বিভ্রাটের কারণে মুলতবি করতে হয় অধিবেশন। এর আগে সরকারি চাকরিতে নিয়োগের সর্বোচ্চ বয়স সীমা 32 বছর রেখে বিল পাশ হয়। এ সময় নীরব থাকেন বিরোধী দলের সদস্যরা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে জুলাই আন্দোলন হলেও বিলের পক্ষে তারা ভোট দিলেন না কেন, এমন প্রশ্ন তোলেন চিফ হুইপ নুরুল ইসলাম। এরপরই শুরু হয় সাউন্ড সিস্টেমের জটিলতা। এরপর শব্দযন্ত্র ঠিক করতে এবং মাগরিবের জন্য সংসদ অধিবেশন 40 মিনিটের বিরতি দেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। আপনি পাশের মাইকটা ব্যবহার করতে পারেন, যদি দয়া করে বসুন। আপনি চিফ হয়ে বসুন। হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে উত্থাপিত আকারে সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন ফাইন্যান্সিয়াল কর্পোরেশন, স্বশাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সময়সীমা নির্ধারণ বিল 2026 পাশ হলো। মাননীয় সদস্যবৃন্দ, মাইক কাজ করছে না। আমরা আবারও মাইক বিভ্রাটের শিকার হয়েছি। মোট 40 মিনিট সময়ের জন্য অধিবেশন মুলতবি করা হলো। জনপদের সময় আরও থাকছে। স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণা, চট্টগ্রামে যুবক গ্রেফতার। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে এআই জেনারেটেড ছবি ব্যবহারে অপকর্ম বলছে পুলিশ। ভেঙে পড়েছে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের সিগন্যাল ব্যবস্থাপনা। কম্পিউটার নিয়ন্ত্রিত অত্যাধুনিক সিগন্যাল সামগ্রী চুরি হয়ে যাওয়ায় পুরানো পদ্ধতিতে চলছে ট্রেন। এতে কমেছে গতি, যে কোনো সময় ভয়াবহ দুর্ঘটনার শঙ্কা রেল কর্মীদের। সংশ্লিষ্টরা বলছেন, চুরি রোধ করা না গেলে বড় হুমকির মুখে পড়বে সার্বিক ব্যবস্থা। নিরাপত্তার দায়িত্বে থাকা রেলওয়ে পুলিশ বলছে, সক্ষমতা না থাকায় ব্যর্থ তারা। নাজমুস সালেহের প্রতিবেদন। তীব্র গতিতে ছুটে আসছে ট্রেন। চালককে জরুরি বার্তা দিতে সবুজ পতাকা নাড়িয়ে দৃষ্টি আকর্ষণের চেষ্টা পয়েন্টসম্যানের। হাতে লোহার রিংয়ে বাঁধা সেই জরুরি বার্তা। এমন দৃশ্য স্মরণ করিয়ে দেয় ব্রিটিশ আমলে রেল পরিচালন ব্যবস্থাকে। শত বছরের পুরানো সেই পদ্ধতি যেন ফিরে এসেছে পদ্মা সেতু রেল সংযোগ রুটে। সিগন্যালের মালামাল চুরি হওয়ার জন্য রোদ, বৃষ্টি, ঝড় এটার মাঝেও এটা দিতে হয়। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পে ব্যবহার করা হয়েছে দেশের সর্বাধুনিক সিগন্যাল পদ্ধতি। কিন্তু নিমতলা স্টেশন মাস্টারের কক্ষে গিয়ে দেখা যায় কম্পিউটার নিয়ন্ত্রিত ইন্টারলক সিস্টেম পুরোপুরি বিকল। ট্রেনের খবর নিতে হয় মোবাইলে, আর চালকের কাছে দেয়া হয় হাতে লেখা নির্দেশিকা। সিগন্যালের সমস্ত মেকানিজম চুরি হয়ে গেছে, যার ফলে আমাদের কোনো সিগন্যাল হয় না। আমরা এখন কোনো ক্রসিংও করতে পারি না, শুধু এক লাইনে গাড়ি চলে। এই রুটে রেল লাইনের পাশে বসানো সব সিগন্যাল বক্স চুরি হয়ে গেছে। এমনকি চুরি হয়ে গেছে স্বয়ংক্রিয়ভাবে ট্রেন চলাচলের খবর রেল কর্মীদের কাছে পৌঁছে দেওয়ার সরঞ্জামও। ফলে সিগন্যাল সংশ্লিষ্টদের একমাত্র ভরসা এখন মোবাইল। ম্যানুয়াল পদ্ধতিতে ট্রেন চলাচলের পথ নির্ণয় করেন পয়েন্টসম্যান। এতে ট্রেনের গতি কমার পাশাপাশি ভয়াবহ দুর্ঘটনার শঙ্কা ট্রেন চালকদের। ম্যানুয়ালি পয়েন্ট সেট করে ওটা ভুল ভ্রান্তি বেশি হয়, আর যদি সিবিআই হয় তখন পয়েন্ট রং হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। রেল কর্মকর্তারা বলছেন, চুরি ঠেকানো না গেলে অচিরেই হুমকির মুখে পড়বে সার্বিক রেল ব্যবস্থাপনা। যদি চুরি রোধ করা না যায়, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠিন পদক্ষেপে না যায়, তাহলে ভবিষ্যতে হয়তোবা এই জনগুরুত্বপূর্ণ একটি অঞ্চলের ট্রেন যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে। যদিও রেল পুলিশের দাবি, সক্ষমতার অভাব ও নানা সীমাবদ্ধতায় বরাবরই ব্যর্থ তারা। আমাদের জনবল যদি আরো বেশি থাকতো বা লজিস্টিক সাপোর্ট যদি আরো বেশি থাকতো, তাহলে
আমরা ওই যে 24 আওয়ার্স কিন্তু আমরা ওই যে পেট্রোলিং দিতে পারতাম। রেলের মাঠ কর্মীরা বলছেন, নিরাপত্তা কর্মীদের উদাসীনতার কারণে প্রতিদিনই চুরি হচ্ছে মূল্যবান সব সিগন্যাল সামগ্রী, ফলে একেবারে বিকল হয়ে পড়েছে এই লাইনের সিগন্যাল সিস্টেম। দ্রুত যদি চুরি বন্ধে কার্যকর উদ্যোগ না নেওয়া যায় তাহলে হুমকির মুখে পড়বে সার্বিক রেল ব্যবস্থা বলে শঙ্কা তাদের। নাজমুস সালিহি, সময় সংবাদ, সিরাজদি খান, মুন্সিগঞ্জ। হুগলি হাওরের বাঁধ ভেঙে প্রবল বেগে ঢুকছে পানি। হবিগঞ্জে তলিয়ে গেছে 300 একর বড় মৌসুমের ধান, এতে চরম উৎকণ্ঠায় কৃষক। এদিকে সুনামগঞ্জে স্বেচ্ছাশ্রমে ফসল রক্ষা বাঁধ মেরামত করছেন গ্রামবাসী। প্রবল বেগে ঢুকছে পানি, তলিয়ে যাচ্ছে কৃষকের স্বপ্ন। কয়েকদিনের টানা বৃষ্টিতে হাওরের পানি অস্বাভাবিক বৃদ্ধি পায়। রোববার দুপুরে পানির প্রচণ্ড চাপে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হুগলি হাওরের বাঁধ ভেঙে যায়। এতে অন্তত 300 একর বোরো ধান পানিতে তলিয়ে গেছে। অল্প সময়ের মধ্যেই বিস্তীর্ণ এলাকার আধা পাকা বোরো ফসল তলিয়ে যাওয়ায় চরম উদ্বেগ উৎকণ্ঠায় কৃষক। করে একটা আতাও নাই। এখন তো বাইরে গেলে আর 15 দিন থাকলে মনে করেন যে কিছু সাইলে ফাইট বললে আর অথচ কাটটা কিছু কেনা কিছু মানুষে চলতে পারলে, এখন তো চলার মতো না, গরু খাওয়ার মতো না। মানুষ চলে যেমন গরু বলে আমরা অনেক কষ্টে আছে। বন্যা তো অনেক ক্ষতি করেছে, দেখেন না পানি আস্তা জমিন যা আছে জনগণের সব তো নিচে গা, গরু বাছুর ফালবার কি নয়া নাই। এদিকে সুনামগঞ্জে ডাকুয়ার হাওরে জলাবদ্ধতায় হুমকিতে পড়ে কৃষকদের ফসল। পানি নিষ্কাশনে ভাটিতে থাকা মোহনপুর ডাকুয়ার হাওরের বাঁধ কেটে দেয়ায় 420 হেক্টর জমির ফসল হুমকিতে পড়ে। এ ঘটনায় শনিবার দুপুরে গ্রামবাসীদের দুপক্ষের সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত 20 জন আহত হন। পরে 144 ধারা জারি করে প্রশাসন। হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত করছেন স্থানীয়রা। মেরুন আহমেদ, সময় সংবাদ। জনপদের সময় আরও থাকছে। বিজেপির বিশেষ টহল দলের অভিযান। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে বিপুল ভারতীয় মালামাল জব্দ। বাজার মূল্য প্রায় 8.25 কোটি টাকা। 1000 কোটি টাকা ব্যয়ে বগুড়ায় 230 কিলোমিটার নদী পুনঃখনন ও তীর রক্ষা প্রকল্পের কাজ হাতে নিয়েছে সরকার। এর মাধ্যমে করতোয়া, ইছামতি ও গজারিয়া নদীতে আবারও পানির স্বাভাবিক প্রবাহ ফিরবে। সংশ্লিষ্টরা বলছেন, প্রকল্পের কাজ শেষ হলে সেচ সুবিধা নিশ্চিতের পাশাপাশি রোধ হবে নদী ভাঙন। শাহাদুল ইসলামের ছবিতে আব্দুল আওয়ালের রিপোর্ট। একসময়ের করতোয়ার তীরে গড়ে উঠেছিল হাজারো বছরের পুরনো পুণ্ডনগর সভ্যতা। নদী কেন্দ্রিক গড়ে উঠেছিল এই অঞ্চলের অর্থনীতি ও মানুষের জীবিকা। তবে দখলে দূষণে সে করতোয়া আজ বিলীন হওয়ার পথে। বগুড়া নদী খনন ও তীর রক্ষায় বিগত সরকার বারবার আশ্বাস দিলেও বাস্তবায়ন হয়নি। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে জেলার করতোয়া, ইছামতি ও গজরিয়া নদী পুনর্খনন ও তীর রক্ষার প্রকল্প হাতে নেয় সরকার। এটা একটা ড্রেনেজের চেয়েও করুণ অবস্থা চলে আসছে। করতোয়া নদী উন্নয়ন সিস্টেম প্রকল্পের আওতায় থাকছে পুনর্খনন, ভূমি অধিগ্রহণ, নদী তীর সংরক্ষণ, স্লোপ প্রোটেকশন, নদী তীর রক্ষা এবং বাঁধ নির্মাণ। প্রথমে নদীতে ফুল খনন হবে, এরপরে জাস্ট যেহেতু এখানে পানি ধরে রাখা একটা কনসেপ্ট আমরা নিয়েছি, যার জন্য আমরা 121টি হাম্প তৈরি করব। পরিবেশবাদীরা বলছেন, করতোয়া নদী পুনর্খননের মধ্য দিয়ে এই অঞ্চলের আর্থসামাজিক প্রেক্ষাপটে ব্যাপক পরিবর্তন আসবে। করতোয়া নদী উন্নয়ন সিস্টেম প্রকল্পে ব্যয় ধরা হয়েছে 1122 কোটি টাকা। করতোয়া নদী উন্নয়ন নামের এই মেগা প্রকল্প বাস্তবায়িত হলে প্রাণ প্রকৃতি রক্ষার পাশাপাশি এই অঞ্চলের অর্থনীতিতেও গতি ফিরবে, পাশাপাশি করতোয়া ফিরে আসবে তার আপন রূপে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। আব্দুল আওয়াল, সময় সংবাদ, বগুড়া। লক্ষ্মীপুরে 144 ধারা অমান্য করে বিক্ষোভ মিছিল বের করায় পুলিশের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের হাতাহাতি হয়েছে। এতে আহত হয়েছেন পুলিশ সহ অন্তত 8 জন। বিকেলে শহরের চকবাজার মসজিদের সামনে ঘটনা ঘটে। পুলিশ জানায়, একই স্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই ফাইটার্স বিক্ষোভ মিছিলের ডাক দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কায় জারি করা হয় 144 ধারা। আইন অমান্য করে বিক্ষোভ মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বাধা দিলে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়ায়। এতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ আহত হন 4 পুলিশ সদস্য। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবি, থানায় অভিযোগ করেও কোনো সুরাহা না পেলে বিক্ষোভ মিছিল করেন তারা।
স্বরাষ্ট্রমন্ত্রীর নাম ব্যবহার করে প্রতারণার অভিযোগে রিয়াদ বিন সেলিম নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। কক্সবাজারের পটিয়া থেকে তাকে আইনের আওতায় আনা হয়। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে এআই জেনারেটেড ছবি ব্যবহার করে তিনি প্রতারণা করতেন বলে জানিয়েছে পুলিশ। লায়ন রিয়াদ সেলিম নামে তার ফেসবুক আইডি। সেই আইডি থেকে কখনো সরকারের শীর্ষ ব্যক্তিদের সঙ্গে ছবি দিয়ে পোস্ট করত সে, আবার কখনো স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছবি দিয়ে জনসাধারণকে বিভ্রান্ত ও প্রতারিত করত। প্রাথমিকভাবে এইসব ছবি এআই জেনারেটেড বলে ধারণা পুলিশের। এছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রোটোকল শাখার ভুয়া আইডি কার্ড তৈরি করে তদবির বাণিজ্যেরও অভিযোগ রয়েছে। উচ্চ পর্যায়ে যোগাযোগ করে জামিন করিয়ে দেওয়ার আশ্বাসে কামরুল হাসান নামে এক ব্যক্তির কাছ থেকে 2 লাখের বেশি টাকা হাতিয়ে নেওয়া হয়। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে এই অভিযোগের ভিত্তিতে পটিয়া থানায় মামলা করলে শনিবার তাকে গ্রেফতার করে পুলিশ। রোববার পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন এডিশনাল ডিআইজি। আমরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হই। এক্ষেত্রে তাকে গ্রেপ্তারের সময় আমরা তার এনআইডি পাই এবং তার মোবাইল নম্বর পাই। আমরা তথ্য প্রযুক্তির সহযোগিতায় এবং ঢাকার সাথে যোগাযোগ করে আমরা তার পরিচয় নিশ্চিত হই এবং তাকে রাত অনুমান 2টার দিকে গ্রেপ্তার করতে সমর্থ হই। আসামি রিয়াদ সেলিমের বিরুদ্ধে নারী নির্যাতন ও মাদক সংক্রান্ত মামলা রয়েছে। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ব্রাহ্মণবাড়িয়ায় 5 দিনে 8.25 কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করা হয়েছে। দুপুরে সংবাদ সম্মেলনে বিজিবি জানায় আখাউড়ার দেবগ্রামে 60 বিজিবির একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এ সময় একটি পরিত্যক্ত বাড়ি থেকে 2716 পিস অবৈধ ভারতীয় শাড়ি জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য 2,59,77,000 টাকা। এছাড়া গত 5 দিনে 7,71,72,890 টাকার মালামাল জব্দ করেছে বিজিবি। জনপদের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। হামের উপসর্গ নিয়ে আরও 10 জনের মৃত্যু। হাসপাতালে ভর্তি 974। 30 উপজেলায় টিকাদান শুরু। 560 থেকে 59 মাসের শিশুরা। 3রা মে থেকে চলবে সারা দেশে। জ্বালানি নিরাপত্তায় সহযোগিতার আশ্বাস যুক্তরাষ্ট্রের। 3 মাসের মজুত নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর। যুদ্ধের প্রভাবে পণ্যের দাম বাড়ার শঙ্কা অর্থমন্ত্রীর। এবং জুলাই সনদ নিয়ে সংসদে ফের বিতর্ক। বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান সরকারি দলের। মুলতবি প্রস্তাব গ্রহণ না করার দাবি বিরোধীদের। আইন মানার আহ্বান মন্ত্রীর। এই ছিল জনপদের সময়ের বড় রাতের সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। রোজা, আপনাকে ধন্যবাদ। রাতের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।